প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। আপনারা জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা এবং দাবি উঠেছে পুরনো ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়ে তোলার। শুধু রাষ্ট্রের পুরনো ব্যবস্থার সংস্কার নয়, একই সাথে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ সংস্কারও জরুরি। দেশ গঠনে নতুন বন্দোবস্ত, সংস্কার, নির্বাচন এবং তরুণদের অংশগ্রহণ, এসব বিষয়ে আমরা আজ কথা বলবো। আমার সাথে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজদুবা জাবিন। বরাবরের মতন আছেন সাংবাদিক, কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে ডক্টর তাজদুবা জাবিন, আপনার কাছে জানতে চাইছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা দল গঠনের সময় বলেছিল সকলের অংশগ্রহণে তারা আহ্বায়ক কমিটি বা দেশ গঠন করতে চায়। কিন্তু আমরা দেখেছি আপনাদের আহ্বায়ক কমিটিতে ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি নেই। বিশেষত আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় প্রশ্ন উঠেছে, তাহলে কিভাবে আপনারা ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেন? ধন্যবাদ রনি ভাই আপনাকে। আমার সহ আলোচক এবং যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। রনি ভাই, আমাদের এনসিপি যাত্রা শুরু করে, মানে আত্মপ্রকাশ করে 28শে ফেব্রুয়ারি এই বছর, চলতি বছরে। তো আমরা দুইটা প্ল্যাটফর্ম থেকে এনসিপিতে আসি। একটা হচ্ছে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর হচ্ছে পরবর্তীতে ছাত্ররা যে সিভিল সোসাইটির একটা তরুণ অংশকে যে একত্রিত করেছিল, জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল জেনসি, ওটা থেকে। এই দুটা প্ল্যাটফর্ম থেকে পরবর্তীতে পার্টিটা আসে। আপনি যদি আহ্বায়ক কমিটির কথা যেহেতু বললেন, এই দুইটা প্ল্যাটফর্মেই এই ইনক্লুসিভ ব্যাপারটা ছিল আমাদের। যখন আমরা বিভিন্ন কমিটি দেই বা বিভিন্ন জনকে আমরা যখন একত্রিত করার চেষ্টা করি এবং বিভিন্ন জায়গায় যে থানা প্রতিনিধি কমিটি দিই, কেন্দ্রীয় কমিটি, সবগুলোতেই যে একটা আহ বাধ্যতামূলক ছিল যে নারী, সংখ্যালঘু এবং অন্য জাতির আহ, আহ, যারা সদস্য আছে এবং রাজনীতিতে আগ্রহ বা দেশ গঠনে নতুন করে আগ্রহ, তাদেরকে ইনক্লুড করার। পরবর্তীতে এদেরকে নিয়ে যখন আমরা পার্টিতে ট্রান্সফর্ম হই, আপনি আমাদের আহ্বায়ক কমিটিতে যে যদি দিকে তাকান, সেখানে একদম শুধু যে মানে বলার জন্যই যে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির সদস্যরা আছেন, নেতারা আছেন, তা না। একদম কেন্দ্রীয় পর্যায়ে এবং খুবই দায়িত্বশীল পদেই কিন্তু আপনার বিভিন্ন ধর্মের মানুষ আছেন, কেন্দ্রীয় নেতারা আছেন। এবং আপনি যদি আমাদের পার্টির একটু খোঁজ খবর রাখেন, তারা কিন্তু অনেক বিভিন্ন সাংগঠনিক কাজেও এখন একদম পুরো দমে ব্যস্ত। আমাদের আহ্বায়ক কমিটির দিকেই আপনার অনিক রায় আছে, যুগ্ম আহ্বায়ক, অর্পিতা আছে, যুগ্ম আহ্বায়ক, আমাদের অলিক প্রি আছে, যুগ্ম সদস্য সচিব। এবং আপনারা জানেন যে এই প্রথম হিন্দুদের যে লোয়ার কাস্টের যে হরিজন দলিত, ওদের থেকে আহ আহ, একদম কেন্দ্রীয় পর্যায়ে আমাদের দুজন নেতা আছেন, এবং এই সম্প্রদায়টা মূলধারার রাজনীতিতে সংযুক্ত হয়েছে সেই এতগুলা দশক পর এনসিপির মাধ্যমে। এবং আপনার 28শে ফেব্রুয়ারি আমাদের যখন আত্মপ্রকাশ হয়, সে আত্মপ্রকাশের সময় আপনার জানি না মনে আছে কিনা, আমাদের যখন শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক পাঠ হয়, তখন কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতারাই আহ, এটাতে মানে কোরআন তেলাওয়াত করেছিল, গীতা পাঠ করেছিল, ত্রিপিটক পাঠ করেছিল। এবং এই ইনক্লুসিভনেস এর কথাটা যদি আপনি বলেন, আমার মনে হয় এনসিপি অনেকদিন পর বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এমন একটা রাজনৈতিক দল যে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা জাতিসত্তার মানুষদেরকে কেন্দ্রীয় পর্যায়ে একীভূত করেছে। শুধু রাখার জন্য রাখা না, বরং তারা বিভিন্ন দায়িত্বশীল পদে এবং সাংগঠনিক কাজে খুবই জোরালো ভূমিকা রাখছে আর কি এখন। তো এই সংখ্যাটা আরো বাড়বে, যেহেতু আমরা শুরুতেই একদম শুরু করেছি আমাদের
শুরুতেই আমরা তাদেরকে এক এক করতে পেরেছি এবং আমার মনে হয় এনসিপি যদি পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে নতুন কিছু তাদের পথ চলায় দেখাতে পারে, তাহলে আমার মনে হয় যে অন্যান্য এই ধর্মের যারা আছে তারা আরো বেশি যুক্ত হবেন। এবং উল্লেখযোগ্য সংখ্যক নারীও কিন্তু আপনি আমাদের আহ্বায়ক কমিটিতে দেখতে পাবেন এবং বিভিন্ন আমরা যখন আ আ উপজেলা পর্যায়ে বিভিন্ন ৬৪টা জেলায় যখন আমাদের সাংগঠনিক বিস্তৃতি হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আপনারা এই inclusiveness টা দেখতে পাবেন। ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এবং দর্শকরা যারা দেখছেন বা দেখবেন তারাও একটু ক্লিয়ার একটা ধারণা পাবেন। আমি একটু মঞ্জুর হাসান চৌধুরী আপনার কাছে আসতে চাচ্ছি। এনসিপি বলছে সংস্কারের পরে নির্বাচন হওয়া উচিত। অন্যদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সময়সীমা বলেছেন, ডিসেম্বর টু জুন এর ভিতরে একটা নির্বাচন হবে। এই দুই বিষয়ের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আছে বা এই সময়সীমার মধ্যে কি সংস্কার হওয়া সম্ভব? ধন্যবাদ রনি। আজকের মুখ্য আলোচক রাজনবা জাভিদ, আপনাকে স্বাগতম। আসলে বিষয়টা হচ্ছে এই যে সাংঘর্ষিক বিষয়টা আসলে সংঘর্ষের মতনই দেখা যাচ্ছে। বাকযুদ্ধ চলছে, সাংঘর্ষিক বাকযুদ্ধ। যেমন বিএনপি মাঠে নামার কথা বলছে। আমি জানি না বিএনপি মাঠে নামলে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিভাবে এটাকে দেখবে বা এদের সঙ্গে কোনো সংঘর্ষ হবে কিনা। কিন্তু ইদানিংকালে স্থায়ী কমিটির সদস্যরা যেসব বক্তব্য দিচ্ছেন বিএনপির, সেসব বক্তব্যতে এই মনে হচ্ছে যে ওনারা ইতিমধ্যে ওনারা একটি সময় চেয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। সময়টা পেয়েছেন বোধ হয় 14 তারিখ সম্ভবত, ১৬ই এপ্রিল। 16 তারিখ, হ্যাঁ 16 তারিখ সময় পেয়েছেন। ওনারা বসবেন এবং ওনাদের বসার উদ্দেশ্য যে এজেন্ডার মধ্যেই রয়েছে, আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য একটা একটা সময়সীমা নির্ধারণ করার একটা চাপ ওনাদের পক্ষ থেকে। তারপরে পাশাপাশি ওনারা বলতেছে যে যদি নির্বাচন দেওয়াতে গড়িমসি করে তো এই অন্তর্বর্তীকালীন সরকার, তবে তারা রাস্তায় নামবেন। রাস্তায় নামলে আহ রাস্তায় নামলে একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা সম্পর্কে স্পষ্ট হুমকি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আর একটা জিনিস আমরা দেখছি যে আহ তিনটি রাজনৈতিক শক্তি এখন মাঠে দৃশ্যমান। একটি বিএনপি, অপরটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপি এবং জামায়াতে ইসলাম। মূলত দেখা যাচ্ছে যে এই তিনটি দল দল গোষ্ঠীর মধ্যে দুটি দল গোষ্ঠী প্রায় একই রকম আচরণ। যেমন প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়া, বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিত্ব স্টাবলিশ করা এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডেতে তাদের নিজস্ব একটা বলয় তৈরি করা। যেমন আমি বলি যে সম্প্রতি নয়, গত পরশু সম্ভবত সিরাজগঞ্জের একজন এমপি, উনি জেলখানা থেকে ছাড়া পেয়েছিলেন, সেটা উচ্চ আদালতের জামিনে। ছাড়া পাওয়ার পরে দেখা গেল যে ওনাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মারধর করলেন এবং মারধর করার পরে আবার পুলিশে সোপর্দ করলেন। এটা দেখে মনে হয় যে আমরা আগের দিনে এই আওয়ামী স্বৈরাচারী সরকারের সময় জেলখানার থেকে বিরোধী রাজনৈতিক দলের নেত্রীরা যখন মুক্তি পেতেন, তখন আবার ডিবি, এনএসআই লোকজন যে তাদের ধরে নিয়ে আসে আবার তাদেরকে নতুন মামলায় জেলখানায় পাঠানো হতো। তো একই ধরনের আচরণ যা স্বৈরাচারের ছিল আগের, আজকের একই ধরনের সংস্কার কি এই সময়ের মধ্যে সম্ভব নাকি ন্যূনতম সংস্কার হবে? আমি বরাবরই বলে আসছি যে সংস্কার একটা অনেক বড় জিনিস। এই সংস্কারটা এত ছোট নয় যে ভুট করে বললাম কালকেই চলে ন্যূনতম গেলাম। সংস্কার হওয়া উচিত কিনা? অবশ্যই ন্যূনতম সংস্কার তো হওয়া উচিত। সংস্কার না করলে তো যে অবস্থা পরিস্থিতি ছিল, যে জিনিসটা আমরা পরিবর্তন চেয়েছি সে পরিবর্তনের কিছুই আমরা পাবো না। সংস্কারটা অত্যন্ত জরুরি, আবার পাশাপাশি নির্বাচনটাও জরুরি।
এখন নির্বাচন এবং সংস্কার পাশাপাশি কিভাবে চলবে তার নীতি নির্ধারণ করার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজগুলো করছে, যেমন সম্প্রতি বিদেশি বিনিয়োগকারীদের একটি সেমিট চলছে, সেখানে চেষ্টা করছে দেশকে যাতে আরো অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলা যায়, সেদিকে তারা চেষ্টা করছে, নানান দিকে চেষ্টা করছে। যেমন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার জন্য সরকার চেষ্টা করছে এবং সেটা সফল হয়েছে বলা চলে। এবার রমজান এবং ঈদে আমরা সেটা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে। তো যাই হোক, এখানে যে কথাটি মূল কথায় আসা যায় যে সাংঘর্ষিক হবে কিনা, আমি তো বাকযুদ্ধের সাংঘর্ষিক দেখছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন যদি কখনো বিএনপি মনে করে যে তারা রাজপথে আসবে এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে, সে বিষয়ে আমার মনে হয় যে আমার সহ আলোচক বক্তা আলোচক উনি ভালো বলতে পারবেন যে ওনাদের অবস্থানটা কোন জায়গায় হবে সে তখন। ডাক্তার তাজদুবা জাবিন, ওনার কথা সূত্র ধরে একই প্রশ্ন। নির্বাচন নিয়ে আপনাদের কথা হচ্ছে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনে আপনারা যেতে চাচ্ছেন না, কিংবা সেই পরিস্থিতি নেই। আপনাদের আহ্বায়কও বেশ কিছুদিন আগে বলেছিলেন রয়টারের সাথে একটা সাক্ষাৎকারে, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন সম্ভব নয়। তো এইটা নিয়ে দুই দল, বিশেষত যারা ক্ষমতা প্রত্যাশী নিজেদের মনে করেন, তারা বিএনপি আপনাদের সাথে একটা বৈরিতা বা শত্রুতার সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, বাকযুদ্ধ চলছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে এটা তো সংস্কার, নির্বাচন এগুলা আসলে জাতীয় স্বার্থে। এগুলা নিয়ে মুখোমুখি না দাঁড়িয়ে আমার মনে হয় এগুলা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একসাথে ঐক্যমতে পৌঁছানো উচিত। মানে আমাদের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে আইডিয়ালি কি রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে প্রতিযোগিতা হওয়া উচিত যে কে জনগণকে বেশি কনভিন্স করতে পারছে, কে বেশি তাদের নির্বাচনী ইশতেহার বা প্রস্তাবে কে জনগণকে বেশি অ্যাট্রাক্ট করতে পারছে বা সন্তুষ্ট করতে পারছে। আহ, সংস্কারও জনগণের জন্য দরকার এবং পরবর্তীতে নির্বাচনও দরকার। এইটা নিয়ে আসলে সংস্কার ভার্সেস নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মুখোমুখি হওয়াটা আসলে খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি। কারণ সংস্কার কেন দরকার? সংস্কার আর সংস্কারের আউটকাম হিসেবেই নির্বাচন আসবে, অবধারিতভাবেই নির্বাচন আসবে। নির্বাচনকে পাশ কাটানোর বা ইগনোর করার বা বিলম্বিত করার কোনো অবকাশ আমার মনে হয় না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সম্ভব, বা এটার কোনো ইচ্ছা কোনো পক্ষের আছে। কিন্তু সংস্কারটা বা যৌক্তিক সংস্কার, মৌলিক সংস্কার, আমরা যেভাবে এটাকে বলি না কেন, সংস্কার এই কারণে দরকার কারণ বিগত দশকগুলাতে আমরা দেখেছি, বিশেষ করে গত 15 বছরে এই শাসন কাঠামোটাকেই পুরোটাই ছিল একটা স্বৈরতান্ত্রিক, একজনের হাতে সব ক্ষমতা ছিল, একজনের হাতে, এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল একজনের হুকুমে আহ, চলতো। তাহলে আমরা এই ব্যবস্থাটার এবং আপনি যদি মোটা দাগে বলি যে দেশ চালায় সংবিধান আর সংবিধান চালায় প্রধানমন্ত্রী, বাংলাদেশের ক্ষেত্রে ব্যবস্থাটা মানে ছিল এরকম। তাহলে আমরা যদি এই সংবিধানের বা রাষ্ট্রীয় যে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন, পুলিশ, এগুলার যদি আমরা মিনিমাম সংস্কার না করি, না করে সেই নির্বাচন চাই, তাহলে এতগুলো মানুষ বা এত বড় একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান শুধু একটা দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটা দল একই মানে রেজিম পরিবর্তনের জন্য কিন্তু এতগুলা মানুষ জীবন দেয় নাই বা আহত। এই গণ অভ্যুত্থানটা হয় নাই। এখন সংস্কারটা কেন প্রয়োজন? আমরা বলছি যে যেই ব্যবস্থার মাধ্যমে, যে সংবিধানকে ব্যবহার করে এক একজন হাসিনা হয়ে উঠেছে। হাসিনা কিন্তু একটা ব্যক্তির নাম না, হাসিনা একটা প্রবণতা, একটা স্বৈর স্বৈরতন্ত্রের একটা রূপক সে। তাহলে আর কেউ যাতে হাসিনা হতে না পারে, আমরা কিন্তু সেই কারণেই মিনিমাম একটা সংস্কার চাচ্ছি এবং যৌক্তিক সংস্কার চাচ্ছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। প্রধানমন্ত্রীর যে আইনসভার উপরও ক্ষমতা, নির্বাহী বিভাগের উপরও ক্ষমতা, বিচার বিভাগের ওপর ক্ষমতা, এই যে সে একা যে সবকিছু দখল করে আছে, আমরা চাই এটা তার থেকে কমাতে হবে। এবং রাষ্ট্রের যে এই তিনটা মূল যে স্তম্ভ,
বিচার বিভাগ, আইন সভা এবং হচ্ছে নির্বাহী বিভাগ, এই তিনটার মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স আনতে হবে। আপনি দেখেন, যে প্রধানমন্ত্রী সেই যদি দলনেতা হয়, সেই যদি সংসদীয় নেতা হয়, তাহলে তো নির্বাহী বিভাগের উপর আর আইনসভার উপর মানে একটা পুরা দখলে থাকবে আইনসভাটা। এবং তার এই যে ৭০ অনুচ্ছেদের যে ব্যাপারটা, তার নিজ প্রধানমন্ত্রীর উপরে কেউ কোনো কথা বলতে পারে না। তার যা খুশি সে তা করতে পারে। বিচারপতি রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ দেয় সেই প্রধানমন্ত্রীর সুপারিশে বা পরামর্শে। তা আমরা তো আমরা বিগত দিনগুলোতে তো দেখেছি রাষ্ট্রপতি তো একটা অনেকটা কি বলবো, পুতুলের মতো ছিল। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বিচারপতি নিয়োগ দেওয়া তো দূরের কথা, ওনার তো কবর জিয়ারত করারও কোনো অধিকার ছিল না। উনি তো প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া এক সুতাও এদিক সেদিক নড়তে পারতেন না। তাহলে এই জিনিসগুলো আমরা রেখে দিয়ে, এই ব্যবস্থাগুলো আমরা রেখে দিয়ে প্রধানমন্ত্রীকে, আপনি সাংবিধানিক রাষ্ট্রগুলার সংস্কার চাইছেন, এই যে বিএনপি বলছে আমরা ১৬৬টার মধ্যে এতগুলোর মধ্যেই আমরা একমত, কিন্তু এখানে তো শুভঙ্করের ফাঁকি আছে। আপনি এই যে নির্বাচন ব্যবস্থা, দুদক, জনপ্রশাসন, আহ, এই সবগুলোকে আপনি সংস্কারে রাজি হলেন, কিন্তু আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমালেন না। প্রধানমন্ত্রীর তো সব এই রাষ্ট্রীয় সংস্থাগুলোর উপর, সবগুলোর উপর তার ক্ষমতা আছে, একটু তার কন্ট্রোল করার, পাওয়ার আছে। তাকে কন্ট্রোল করে। হ্যাঁ, তাহলে আপনি এইটুকু সংস্কার না করে যদি আবার আরেকজনকে প্রধানমন্ত্রী করেন, সে যে আবার হাসিনা হয়ে উঠবে না, স্বৈরশাসক হয়ে উঠবে না, সেটার কি গ্যারেন্টি? তা আমরা কিন্তু নির্বাচন পেছানোর জন্য বা নির্বাচন বিলম্বিত করার আমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশের নতুন রাজনৈতিক পটভূমিতে যাত্রা শুরু করেছি, আমরা আমাদের মতো আগাবো। কিন্তু এই যৌক্তিক সংস্কারগুলো না হলে এই গণ অভ্যুত্থানের সাথে বাংলাদেশের শহীদদের সাথে বেইমানি হবে। ধন্যবাদ। মঞ্জুর হাসান চৌধুরী, যে সংস্কারের কথা বলছিল প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাসের কথা, যেটা এনসিপি বলছে, আমরা দেখেছি বিএনপির যে ৩১ দফা ছিল, সেই ৩১ দফার ৩ নম্বর দফায় ছিল কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সের যে কথাটা ডাক্তার তাজদুবা জামিন বলেছে, সেই কথাটা কিন্তু বিএনপি পরবর্তী সময়ে এই সংস্কার প্রস্তে সেখান থেকে সরে এসেছে। বিষয়টা বিএনপির জন্য অনেকটা দ্বিচারিতার মতোই। আপনি এই বিষয়টা একটু কিভাবে দেখবেন? পরবর্তী সময় যারা ক্ষমতায় আসবে তারা যাতে ফ্যাসিজম কায়েম না করতে পারে, প্রধানমন্ত্রীর ক্ষমতাটা হ্রাস করাটা খুব জরুরি। আসলে রনি, আপনি যে প্রশ্নটা করছেন সেটা একটি বিষয়ের উপর প্রশ্ন করছেন। যে ব্যাপক সংস্কারের যে বিষয়টা রয়েছে, সব কয়টা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বাদে সব কয়টার বিষয়ে কিন্তু বিএনপির দ্বিমত রয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা নিয়েও তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য নাই এবং তারা এটাকে ঠিক মেনে নিতে চাইছে না। আপনারা মধ্যপন্থা কথা বলছেন, মধ্যপন্থার রাজনীতি আপনারা চর্চা করতে চান বাংলাদেশে, সেই মধ্যপন্থাটা কি? একটা আরেকটি কোশ্চেন, আপনারা আজকে মানে বাংলাদেশে বুধবার দিন আপনারা হেফাজত ইসলামের সাথে আপনাদের মিটিং হয়েছে আপনাদের অফিসে, আপনারা আওয়ামী লীগের রাজনীতি প্রতিহত করার সাথে ঐক্যমত পোষণ করেছেন। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ গণহত্যার দায়ে যদি অভিযুক্ত হয়, তাহলে জামাত ইসলামী ১৯৭১ সালের গণহত্যার দায়ে অভিযুক্ত। তাদের ৪ জন প্রাদেশিক মন্ত্রী ছিল, পাকিস্তানিদের সাথে কোলাবরেট করেছে। তাহলে আপনারা কেন জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা বা প্রতিহতের কথা বলছেন না? গণ অভ্যুত্থানের পর ৮ই সেপ্টেম্বর আমরা যখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি, আমরা যখন এটা দিয়ে শুরু করি, আমরা কিন্তু এখানে সব ধরনের মানুষকে এক করেছিলাম। সব ধরনের মানুষ বলতে, গণ অভ্যুত্থানের আগে কিন্তু বাংলাদেশ একরকম ছিল। ১৫ বছরের দীর্ঘ স্বৈর শাসনে কিন্তু বাংলাদেশের রাজনীতির মাঠটা কিন্তু এক ধরনের বিচ্ছিন্নই হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগের একক কর্তৃত্ব ছিল। কেউ কিন্তু স্বাধীনভাবে রাজনীতি করতে পারে নাই, বা তাদের গণতান্ত্রিক যে চর্চা, কোনো কিছুই করতে পারে নাই। এই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে যারা বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জন্য রাজনীতি করতে চায়, পুরনো তাদের ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে বা তাদের চিন্তা থেকে বের হয়ে বা নতুন একটা চিন্তাকে তারা অ্যাডপ্ট করতে চায়,
এরকম সবাইকে নিয়েই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এরপরে জাতীয় নাগরিক ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যাত্রা শুরু করে। তাদের একটা বিভিন্ন এর আগে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল, কিন্তু তারা নতুন ভাবে নিজেদেরকে ভেঙে তারা এই এনসিপিতে এসেছে, যে এখন তারা বাংলাদেশমুখী এই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে নতুন ভাবে তারা বাংলাদেশকে দেখতে চায়, যেখানে স্বৈরশাসক থাকবে না, এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা থাকবে না। এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল সেগুলোকে কিন্তু একসাথে করেছে এনসিপি। এবং এখানে কিন্তু সবাইকে নিয়েই কিন্তু আমরা চলতে চাই, কারণ এখন সবার চিন্তা চেতনায় কিন্তু এই পরিবর্তনটা এসেছে, যে আমাকে কিন্তু বাংলাদেশে থাকতে হলে, বাংলাদেশ বহু ধর্মের বহু জাতির একটা বহু ভাষার মানুষের একটা দেশ, তো আমাকে রাজনীতিটা করতে হলে আমাকে একটা ঘরে বন্দি থাকা যাবে না, আমার ঘরের দরজা খুলতে হবে, আমাকে সবাইকে নিয়ে রাজনীতিটা করতে হবে। এবং সেটাতেই হচ্ছে বাংলাদেশের মানুষের কল্যাণ। এটা হচ্ছে একটা মধ্যপন্থা বিষয়। রাজনীতির আরেকটা কথা বললেন, কিন্তু আওয়ামী হ্যাঁ, লীগের প্রতিহত করার কথা বলা হচ্ছে, কিন্তু জামাত ইসলামী নিষিদ্ধের কারণ কথা বলছেন না। এই এই জামাত ইসলামের প্রসঙ্গটার ব্যাপারে আমরা বরাবরই মনে হয় গণমাধ্যমের মুখোমুখি হই বা আপনাদের প্রশ্নের মুখোমুখি হই, প্রত্যেকবারই আমরা বলার চেষ্টা করি আমাদের সাথে তাদের কিন্তু কোনো সম্পর্ক নেই। আমরা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে একসাথে হয়তো লড়াই করেছে, এটাতে পুরো বাংলাদেশের মানুষই কিন্তু লড়াই করেছে, কিন্তু আহ শুধু যে একই সাথে লড়াই করার জন্য আমরা এখন ঘনিষ্ঠ বা আমাদের সাথে কোনো ধরনের সংযোগ আছে, ব্যাপারটা কিন্তু একেবারেই তা না। এখন তারা একটা আলাদা রাজনৈতিক দল, আমরা একটা আলাদা রাজনৈতিক দল, এবং তারা তাদের রাজনীতি করবে তাদের আদর্শে, আমরা আমাদের আদর্শে আমরা আমাদের রাজনীতিটা করব। কিন্তু এই যে তাদেরকে জামাত ইসলাম প্রসঙ্গে এই ব্যাপারটা একেবারে স্পষ্ট, যে একাত্তর বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী কোনো রাজনীতি তারা বাংলাদেশে করতে পারবে না, এবং মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, এবং এটা তারা নিজেরাও বুঝে বলে আমার ধারণা। কিন্তু তারা এই এই মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদেরকে অবশ্যই তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে, এবং তারা যখন রাজনীতি করবে আমার মনে হয় তাদেরকে এটা আশ্বস্ত করতে হবে যে স্বাধীনতা বিরোধী, একাত্তর বিরোধী রাজনীতি তারা বাংলাদেশে আর করতে পারবে না, কারণ একাত্তর মুক্তিযুদ্ধ নন নেগোশিয়েবল, এটা আমাদের ভিত্তি, বাংলাদেশের ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং আমাদের সাথে যারা পরবর্তীতে শিবিরের যারা যুক্ত হয়েছেন বা যারা নতুন ভাবে রাজনীতিতে এসেছেন, তারা কিন্তু এইটা মীমাংসা করে, এটা মেনে নিয়েই কিন্তু তারা আমাদের সাথে আছেন এবং আমার এনসিপিতে যুক্ত হয়েছেন। তা না হলে কিন্তু তারা তাদের যদি আদর্শে যদি মিল না হতো, তাহলে কিন্তু তারা তাদের জামাত ইসলামেই তারা থাকতেন। ধন্যবাদ। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এনসিপি ৭২-এর সংবিধানের কবর রচনার কথা বলেছিল, এটা বলার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ধরনের মন্তব্য র্যাডিক্যাল রেটরিক দলের মধ্যপন্থী অবস্থানকে প্রশ্নের মুখে ফেলছে। ৭২-এর সংবিধান পুরোটাই ছুঁড়ে ফেলা কতটা যৌক্তিক মনে করেন? বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের শপথ গ্রহণ থেকে শুরু করে তাদের সমস্ত কার্যক্রম কিন্তু ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে হচ্ছে। তাহলে প্রথমত জিনিস হচ্ছে যে এনসিপি একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পরে এখন পর্যন্ত তাদের যেমন তাদের রাজনৈতিক দর্শন, তাদের গঠনতন্ত্র এবং বিভিন্ন কার্যক্রমের যে এজেন্ডা, এগুলো কিন্তু আমাদের সামনে এখনো উপস্থিত না। যেহেতু আমরা এই বিষয়ে তাদের যে বক্তব্য, এটা তাদের গঠনতন্ত্রের মধ্যে কিভাবে সন্নিবেশিত থাকবে সেটা আমরা এখন বুঝতে পারছি না। তবে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সব রাজনৈতিক দলই এটার বিরোধিতা করেছে, এবং তারা বলছে যে সংবিধানের সংস্কার করা, সংবিধানকে ছুঁড়ে না ফেলা, সেই দিকে যাচ্ছে। তবে মোটা দাগে এটা বলা যায় যে বাংলাদেশের জনগণ, যার বেশিরভাগ জনগণ সচেতন জনগণ, তারা মনে করে যে সংবিধান হাসিনার মতন একজন স্বৈর শাসককে জন্ম দিতে পারে, এবং যে সংবিধান বিনা ভোটে ৩-৩ বার নির্বাচনে জয়লাভ করাতে পারে একটি রাজনৈতিক দলকে, সেই সংবিধান অবশ্যই গ্রহণযোগ্য না। ধন্যবাদ। ডাক্তার তাসদুবা জাবিন,
আপনার কাছে ছোট ছোট করে 3টা প্রশ্ন আমি রাখতে চাই। 3টা প্রথম হচ্ছে, আগামী নির্বাচনে 300 আসনে কি আপনারা প্রার্থী দেবেন? সব জেলায় কি আপনাদের সাংগঠনিক কার্যক্রম চলছে? 2 নম্বর হচ্ছে, যতদূর জানতে পেরেছি আপনাদের দলের নিবন্ধন এখনো হয়নি। যদি আমরা ধরে নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তো খুব কম সময়। এর ভিতরে আপনাদের নিবন্ধন হবে কি না? 3 নম্বর হচ্ছে, একটু নির্বাচনের জন্য আহ, এই নির্বাচনের যে প্রচারণায় আমরা দেখেছি ঈদের ছুটিতে 300 আসনের ভিতরে 41টি আসনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা সক্রিয় ছিল। আহ, তা বাকি আসনগুলোর কি অবস্থা? আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল যে আমাদের 64টা জেলায় আমাদের সাংগঠনিক বিস্তৃতি হচ্ছে কিনা। আমরা আসলে দলটা 1 মাসের হলো, যেহেতু এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একটা মাধ্যমেই কিন্তু এই পার্টি এসেছে। তো তখন থেকেই আমাদের সব জেলায় কিন্তু আমাদের সাংগঠনিক বিস্তৃতি ছিল। কাগজে কলমে কমিটি হয় নাই, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতারা আ আ পুরো রমজান মাসে এবং পুরো সময়টাই ইনফ্যাক্ট গণ অভ্যুত্থানের পরে গত ৬-৭ মাস ধরে সবাই কিন্তু তাদের নিজ নিজ এলাকায়, এমন না যে যে এলাকা থেকে নির্বাচন করবে সেরকম। মানে আমাদের এনসিপির প্রচারে বা এনসিপি কে মানুষকে জানানোর জন্য যে নির্বাচন করবে না বা যে নির্বাচনী এলাকা না, সেখানেও কিন্তু সে কাজ করেছে, গণসংযোগ করেছে, মানুষের কাছে উঠান বৈঠক করেছে, মানুষের সাথে কথা বলেছে। এবং আমরা কিন্তু আনঅফিসিয়ালি আমাদের কাজকর্মগুলো আমাদের সাংগঠনিক বিস্তৃতির জন্য চালিয়ে যাচ্ছি। এবং ঈদের ছুটিতে আপনি যেটা বললেন যে সব নেতারাই তাদের নিজ নিজ বাড়িতে ছিল। আমিও যেরকম চিটং এ ঈদ করেছি এবং সেখানেও সবার সাথে আমি এনসিপি নিয়ে কথা বলেছি। তো এভাবে কিন্তু আমরা এক ধরনের একটা টায়ার তৈরি করার চেষ্টা করছি এবং আমরা অনেকখানি সফল। এবং খুব দ্রুতই আমরা এখন বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগীয় শহরগুলোতে আমরা কমিটি দেব। এবং এই এই মানে অফিসিয়াল একটা আ কাগজে কলমে একটা এনসিপির বিস্তারটা হবে শীঘ্রই। কিন্তু গণসংযোগ যেটা, সেটা কিন্তু অনেকখানি হয়ে গেছে। এবং আমরা এটাও বিশ্বাস করি যে যেহেতু ছাত্র জনতার ব্যানারেই এই নতুন দলটা এসেছে, আমাদেরকে এই ঢাকা থেকে আ বের হতে হবে এবং গণমানুষের কাছে পৌঁছাতে হবে, প্রান্তিক মানুষের কাছে, তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে কিন্তু এনসিপি কি চায়, কিরকম চায়। আমাদের হয়তো গঠনতন্ত্রটা আপনি যেটা বললেন, মঞ্জু ভাই যেটা বলল যে গঠনতন্ত্র আম আসে নাই এখনো সামনে, আপনাদের সামনে। কিন্তু আমাদের কিন্তু নিজস্ব আমাদের আ চিন্তাধারা আছে। আমরা যেভাবে গঠনতন্ত্রটাকে সাজাচ্ছি, সেটা নিয়েই কিন্তু আমরা তাদের কাছে যাচ্ছি এবং মানুষকে আমাদের আ রাজনৈতিক দল হিসেবে আমাদের চরিত্রটা কেমন হবে, নতুন বাংলাদেশ নিয়ে আমরা কি ভাবছি, সেগুলো কিন্তু তাদের সাথে আমরা যতটুকু পারা যায় যে যার অবস্থান থেকে ইরেসপেক্টিভ অফ নির্বাচনী এলাকা, আমরা কিন্তু সবার সাথেই কথা বলছি। আরেকটা যেটা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আর আমরা নিবন্ধন, আ আপনাদের নিবন্ধনের কি অবস্থা? নিবন্ধন ২০শে এপ্রিল সম্ভবত না একটা সময়সীমা আছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। তো আমাদের একটা ডেডিকেটেড একটা টিম এই নিবন্ধনের ব্যাপারে কথা বলছে এবং সেই অনুযায়ী কাজ চলছে। খুব শীঘ্রই হয়তো আপনারা এটার ব্যাপারে জানতে আপডেট পারবো। পাবেন। কারণ নির্বাচনের যে শর্তাবলী ছিল সেটা বেশ আম আ কয়েকটা কিন্তু একটা রিটও হয়েছিল আদালতে। সেটাও একটা রিট করে এটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। সো কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমি আশা করি যে খুব শীঘ্রই নিবন্ধনের ব্যাপারটা উম আ আমরা কাটিয়ে উঠতে পারবো বা সফল হব। কারণ একটা ধন্যবাদ। ডেডিকেটেড টিম এটার জন্য কাজ করছে। আরেকটা শেষের একটা প্রশ্ন ছিল যে আ ৪১ টা আসনে। আসলে যে তালিকাটা বা যেভাবে নিউজগুলো আসছে, যে একটা তালিকাও দেখলাম কে কোন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরকম কোনো কিছু কিন্তু আমাদের ফোরামে আলোচনা হয়নি বা আমরা ওভাবে কিন্তু আ আম কোনো কিছু এখনো ঠিক হয় নাই। এরকম অনেক কিছুই আ খবরে আসে। কিন্তু যেটা মূল কথা হচ্ছে যে আমরা কিন্তু আ আ মানে প্রায়োরিটি অনুযায়ী যে আ সেভাবেই কিন্তু আমাদের সাংগঠনিক কাজগুলো আগাচ্ছি। তবে হ্যাঁ, আমরা আশাবাদী যে আমরা দৃঢ়ভাবে আশা করি যে ৩০০ টা আসনেই এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত আছি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য।
ধন্যবাদ। মঞ্জুর হাসান চৌধুরী, আমরা ছোট্ট করে একটা বিষয় জানতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেককেই দেখছি খুব অসতর্ক। বিশেষত আমি যদি বলি রাজনীতিবিদদের কথা, এনসিপির হাসনাত আবদুল্লাহ বা সার্জিজ আলমদের উপরে অভিযোগটা উঠেছে। তারা সেনা প্রধানের একটা বৈঠক নিয়ে যে স্ট্যাটাস দেওয়ার পর তাদের ভিতরেই মতবিরোধ সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল ওই সময়। এটাকে কি আপনি ম্যাচুরিটির অভাব বলবেন, নাকি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা বা অ্যাটেনশন সিকারের মতো কাজ করা হয়েছে? আসলে এনসিপি একটি তারুণ্য নির্ভর সংগঠন, রাজনৈতিক সংগঠন। এই তারুণ্য নির্ভর সংগঠনের অভিভাবক নেই। আমাদের কাছে যেটা বাইরে থেকে মনে হয়, আমরা দূরে থেকে দেখি যে তাদের উপরে কোনো অভিভাবক নেই। ৩০ বছর বয়সী, ৩৫ বছর বয়সী ম্যাক্সিমাম যারা, তারা বিভিন্ন জেলায় উপজেলায় নেতৃত্বে আছে। নেতৃত্ব দিচ্ছে এবং তাদের নেতৃত্বটা এরকম যে আমরা এই ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, সুতরাং আমাদের কথাই সবকিছু চলবে, এরকম একটা ভাব রয়েছে। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে দলীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়ের অভাব আছে। কেননা কোনো কিছু বলা বা কোনো কিছু করার আগে আমার মনে হয় যে এনসিপি এখনো সেইভাবে পরিপক্ক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে নাই যে না, তাদের তো এগুলো বয়সই আলাপ অল্প, আলোচনা। মাত্র তো ফেব্রুয়ারি ২৮, তার মানে না না, সেটা না, তারা সাংগঠনিকভাবে এখনো সেই পরিপক্কতা অর্জন করতে পারে নাই, যে পরিপক্কতা অর্জন করলে একজন সংগঠনের একজন শীর্ষ নেতার একটি ফেসবুক স্ট্যাটাসকে আর একজন আরো দুজন শীর্ষ নেতা সেটাকে তার সেটাকে তার বিরোধী মন্তব্য প্রকাশ করা, এটা এটা আসলে সবার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে আর কি, এটা বলা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে ছোট্ট করে জানতে চাচ্ছি, তাজনুমা জাবিন, আপনাদের কোনো নেতার বিরুদ্ধে অনৈতিক কিছু কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে সুপারিশ দেওয়া, বা তারপর আপনারা পুরনো বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত গড়ে তোলার কথা বলছেন, কিন্তু আপনাদের অনেক নেতাকে দেখা গেছে গাড়ি শোডাউন করতে। এসব অভিযোগগুলো উঠেছে। আহ, তাহলে আপনাদের যে নতুন বক্তব্য, নতুন বন্দোবস্তের কথা বলছেন, মানুষ কিভাবে আস্থা রাখবে সেই চর্চায় যদি আপনারা করেন? না, এটা দুঃখজনক যে মানুষজন একজন দুজনের চোখ দিয়ে পুরো একটা রাজনৈতিক দলকে দেখছে, বা একজন দুজনের কাজের জন্য পুরো রাজনৈতিক দলটাকে বিচার করছে। এটা আমাদের জন্য দুঃখজনক। কারণ আমরা কিন্তু ওভাবে এখনো দল হিসেবে, কিন্তু এটা এখন কিন্তু এনসিপি কিন্তু কোনো ছাত্র সংগঠন না এখন, বা কোনো ক্যাম্পাসের কোনো একটা একটা দল না। না, এখন এটা একটা জাতীয় পর্যায়ের একটা রাজনৈতিক দল। সো একটা রাজনৈতিক দল কি হবে, কিরকম হবে, কারা এটার নেতৃত্বে থাকবে, আমরা কিন্তু সবসময় কালেক্টিভ নেতৃত্বের কথা বলে এসেছি যে ১ জন ২ জন নেতার এই রাজনৈতিক দল হবে না, বা ১টা ২টা পরিবার থেকে এসে কেউ এই দলটাকে নেতৃত্ব দিবে না। এখানে মানে বাংলাদেশকে এই দলটা, এই রাজনৈতিক দলটা একঝাঁক নতুন নেতৃত্ব, তরুণ মেধাবী নেতৃত্ব উপহার দিবে। এরকম একটা চিন্তা থেকে কিন্তু এনসিপি আত্মপ্রকাশ করে এবং বাংলাদেশের একেকটা সেক্টরকে একেকজন নেতৃত্ব দিবে। এরকম একটা স্বপ্ন দেখে। কিন্তু সে জায়গায় এ ধরনের পুরনো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করাটা অবশ্যই কাম্য না। সেটা অবশ্যই দুঃখজনক, এবং এ ধরনের রাজনীতি, এ ধরনের শোডাউনের রাজনীতি, বা প্রভাব, আধিপত্য, ক্ষমতা দেখানোর যে রাজনীতি, এটা আসলে বাংলাদেশের মানুষ খুব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। সো আ এ এ অনৈতিক কাজ বা কোনো ধরনের দুর্নীতির অভিযোগ যদি আসে, আমার মনে হয় যে এর আগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের আ এগেইনস্ট এ ধরনের অভিযোগ এসেছিল। কিন্তু আ এগুলোর কখনো আ আ আইডেন্টিফাই হয় নাই। এগুলোর কখনো শাস্তি হয় নাই।
এগুলো কখনো প্রতিহত হয় নাই। এগুলো জাস্ট আইডেন্টিফাই হতো এবং দেখা যেত যে আইন শৃঙ্খলা বিচারের কে ফাঁকি দিয়ে এরা আবার ঠিকই তাদের প্রভাব প্রতিপত্তি জিয়ে রাখতে পারতো। কিন্তু আমার মনে হয় এখন থেকে যদি কেউ দুর্নীতি বা অনিয়ম অনৈতিক করে, সেটা আমার রাজনৈতিক দলের হলেও, সেটার যদি আইডেন্টিফাই করে প্রমাণ সাপেক্ষে যদি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় এবং সেটা যদি বাস্তবায়ন সম্ভব হয়, এরকম যদি দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে আমার মনে হয় যে এই রাজনৈতিক সংস্কৃতিটা যেটা ছিল, একটা নোংরা সংস্কৃতি যে আমাদের রাজনৈতিক অঙ্গনে ছিল দীর্ঘদিন ধরে, যুগের পর যুগ, সেটার মধ্যে চেঞ্জ আসবে বা সেটার অবসান হবে। এবং আমার মনে হয় যে শুধু সেটা এনসিপির দায়িত্ব না, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ছোট বড় সবার দায়িত্ব যে এই ধরনের চর্চাগুলাকে প্রত্যাখ্যান করা। আপনার জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবেন, এটা আপনারা বলতে চাচ্ছেন, এবং আ- পুরনো আমার আমার ব্যবস্থার আমার চর্চা। একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন করতে চাই আমি। আচ্ছা, এই যে উপজেলা জেলা পর্যায়ের কমিটি গঠন, পূর্ণাঙ্গ কমিটি গঠন পরে কেন্দ্রীয় কমিটি গঠন করতে এনসিপির কতদিন সময় লাগতে পারে? আরেকটা জিনিস আমি এর সঙ্গে যুক্ত করে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন কর্মীরা বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয়ে যাওয়ার ফলে তারা তাদের উল্লেখযোগ্য সংখ্যক কর্মীদের দল বহিষ্কার থেকে করেছে। বহিষ্কার করেছে। একই রকম অভিযোগ কিন্তু এনসিপির কর্মীদের বিরুদ্ধে রয়েছে। তো এনসিপি এখন পর্যন্ত কি কাউকেই কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কিনা সেটা আমাদের এখনো জানা নেই, এটা যদি একটু উল্লেখ করতেন। ধন্যবাদ মঞ্জু ভাই। আমাদের আসলে আহ্বায়ক কমিটি ছাড়া এনসিপির আর কোনো কমিটি নাই। যে আমাদের কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের বেশ একটা বড় জনসংযোগ হয়েছিল সেই সেপ্টেম্বর মাস থেকেই। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকেই হয়েছিল এবং জেএনসি থেকে, যেটা জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকেও হয়েছিল। তো সব থানা আনঅফিসিয়ালি কিন্তু তখন কিন্তু আমাদের থানা প্রতিনিধি কমিটি ছিল প্রত্যেকটা জায়গায়। প্রায় ৪০০টার উপরে কিন্তু আমাদের থানা প্রতিনিধি কমিটি ছিল। কিন্তু এরপরে আমরা যখন পার্টি হিসেবে আত্মপ্রকাশ করি, তখন ২০০ জনের একটা আহ্বায়ক কমিটি দিয়ে কেন্দ্রীয় আমাদের এনসিপি আত্মপ্রকাশ করে। কিন্তু এই যে যারা আমাদের সাথে সংযুক্ত ছিল বিগত ৭-৮ মাস ধরে বা সেপ্টেম্বরের পর থেকে, তারাই কিন্তু আমাদের সাথে এখনো সংযুক্ত আছে। এবং আমরা যে সাংগঠনিক কাজ বিস্তার করব এবং আমরা যে বিভিন্ন এই যে নিবন্ধন পাওয়ার জন্য যে আমাদেরকে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে সংগঠিত হতে হবে, আমরা কিন্তু এদের দ্বারাই সংগঠিত হচ্ছি, এদের সাথে সংযুক্ত করেই সংগঠিত হচ্ছি। এবং কেউ যদি আম, আহ, জেলা পর্যায়ে বা পরিচয় দিয়ে যদি কোনো ধরনের অনৈতিক বা অন্যায় কাজ করে থাকে, একটা হচ্ছে সমর্থক হিসেবে এবং তার ওখানকার সে একজন সম্ভাব্য প্রতিনিধি হিসেবে আগে থেকে কাজ করা একটা জিনিস। আর যদি কোনো ধরনের পরিচয় দিয়ে কোনো অন্যায় কাজ করে বা কোনো অনৈতিক কাজ করে, সেটা তাহলে তার অবশ্যই বিরুদ্ধে তাহলে, আপনারা ব্যবস্থা নেবেন। হ্যাঁ, এখন যেহেতু আমাদের এখনো কোনো অফিসিয়ালি আমরা কোনো কমিটি ঘোষণা দেইনি, আর কিন্তু কাউন্সিলের মাধ্যমে কিন্তু এই কমিটিগুলো গঠন করার পরিকল্পনা আমাদের আছে। ইভেন আমাদের এই যে কেন্দ্রীয় কমিটি এটা কি আছে, এখানে নির্বাচনের আপনি আগে যেটা হবে? বললেন, আমরা আশাবাদী। এটা তো আমরা আমরা বারবার বলছি যে আমরা সব ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা কিন্তু ওভাবেই আমাদের কাজগুলো মানে আগাচ্ছি। না, আরেকটা যেটা যে আপনি বললেন যে কেন্দ্রীয়ভাবে কিন্তু সবার বয়স ৩০-৩৫ বা ছাত্র তরুণরা এখন এই দলে আছে। আমাদের কিন্তু খুব শীঘ্রই একটা সিনিয়র দেরকে কানেক্ট করার জন্য আমাদের কাজ চলছে এবং আমরা অনেকের সাথেই কিন্তু যুক্ত। কারণ আপনি একটা রাজনৈতিক দল যখন আপনি আত্মপ্রকাশ করবে বা অফিসিয়ালি আপনি যখন কোনো কাউন্সিল করবেন, হুট করে তো আপনি ঘোষণা দিবেন আর সবাই এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, এরকম না। প্রত্যেকের সাথেই কিন্তু আমাদের একটা বোঝাপড়া, একটা কথাবার্তা, এক ধরনের সংগঠিত হওয়ার কিন্তু একটা কার্যক্রম
প্রি একটা হোমওয়ার্ক কিন্তু সব জায়গায় করতে হয়, সেটা জেলা উপজেলার ক্ষেত্রেও কিন্তু ঠিক। সো এরকম কিন্তু আমরা লাইন আপ গুলা রেডি করছি, এবং যখন একটা সিনিয়রদের একটা পোর্শন আমাদের সাথে যুক্ত হবে এবং এই ছাত্র তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে পরবর্তীতে কাউন্সিল করে কিন্তু আমাদের আরেকটা কমিটি গঠন করবে। কমিটি আসবে, এবং সেটা এই ফরম্যাটটা প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ের জন্য হবে। এবং সেক্ষেত্রে তখন যদি নাম আমাদের কমিটির অন্তর্ভুক্ত, এনসিপির অন্তর্ভুক্ত, অফিসিয়াল অন্তর্ভুক্ত কেউ যদি কোনো ধরনের অনৈতিক দুর্নীতি কাজ করে, সেটা কেন্দ্রীয় হোক, জেলায় হোক, উপজেলায় হোক, যেভাবে হোক, অবশ্যই তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেওয়া না, সেটা যাতে বাস্তবায়ন হয়। এখন যেহেতু গণঅভ্যুত্থানটা পুরো বাংলাদেশ জুড়ে বিস্তৃত হয়েছিল, এবং আপনার যদি ধরেন একদম পটুয়াখালীর খুব প্রত্যন্ত অঞ্চলের সে একজন এই ব্যানারের আন্ডারে ছাত্র আন্দোলন করেছিল, এখন সে নিজেকেও যদি এখন এনসিপির সদস্য দাবি করে, সেটা চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়া এত এত বড় একটা দেশের মধ্যে, এতগুলো জেলার মধ্যে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমরা আশা করি যে আমরা এগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতে পারবো আর কি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আহ, প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। যাবার আগে বলতে চাই, বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলো দ্বারা বারবার প্রতারিত হয়েছে, তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর দেশ গঠনের যে সুযোগ আমাদের সামনে এসেছে, তা যেন কোনো ষড়যন্ত্রের ধূলিসাৎ না হতে পারে, সেজন্য তরুণদেরই সতর্ক এবং সজাগ অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই প্রত্যাশায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।